হ্যালো স্টুডেন্টস, আইসোথার্মাল প্রসেস বা যার বাংলা অর্থ হচ্ছে সমষ্ট প্রক্রিয়া, এটি তাপগতীয় যতগুলি প্রক্রিয়া হওয়া সম্ভব তার মধ্যে অন্যতম ইম্পর্ট্যান্ট। সমষ্ণ যদি আমরা এই শব্দটাকে ভাঙি তাহলে আমরা পাই সমান উষ্ণতা। এটি এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে উষ্ণতা সমান থাকে। অর্থাৎ যদি আমরা এর ডেফিনেশন লিখতে যাই তাহলে আমরা বলবো যে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ট প্রক্রিয়া এমন তাপগতীয় প্রক্রিয়াকে বোঝায় যে ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন শূন্য হয় বা যে ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। আমরা এখন জানব আইসোথার্মাল প্রসেস বা সমষ্ট প্রক্রিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য। চলো, প্রথম যে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলরেডি আমরা দেখে নিয়েছি যে এক্ষেত্রে টেম্পারেচার বা তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বলছে এক্ষেত্রে যে যদিও তাপমাত্রা এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে কিন্তু তাপের আদান প্রদান হয়, অর্থাৎ এক্ষেত্রে ডেল কিউ নট ইকুয়াল টু জিরো। থার্ড যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা বলছে যে এক্ষেত্রে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি কিন্তু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এক্ষেত্রে ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো হয়। তবে এক্ষেত্রে একটা শর্ত দিয়ে দিয়েছে, শর্তটা হচ্ছে এটাই যে একমাত্র তখনই ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো হবে যদি না সেখানে কোনো ফেস চেঞ্জ ঘটে। তার মানে কি? ফেস চেঞ্জের অর্থ হচ্ছে যদি না সেক্ষেত্রে কোনো অবস্থার পরিবর্তন হয় তখনই কিন্তু একমাত্র ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো হবে বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। এর অর্থ হচ্ছে এটাই, আমরা জানি যে পদার্থের তিনটে অবস্থা হয়, যথাক্রমে সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস। তো এই তিনটে অবস্থার মধ্যে যদি কোনো পদার্থ পরিবর্তিত না হয় বা যদি চেঞ্জ না হয় তখনই আমরা বলতে পারবো যে এক্ষেত্রে ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো হতে পারে। যদি যে কোনো একটা পদার্থ সে সলিড থেকে লিকুইড স্টেটে যাচ্ছে তো সেই ক্ষেত্রে মনে রাখবে যে সেই ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে কিন্তু ডেল টি ইজ ইকুয়াল টু জিরো হয়, কিন্তু সেই ক্ষেত্রে ডেল ইউ নট ইকুয়াল টু জিরো হয়। অর্থাৎ অবস্থার পরিবর্তনের সময়ে তাপমাত্রার পরিবর্তন না হলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। সেই কারণেই তোমাকে এখানে এই কন্ডিশনটা লিখে দিয়েছে যে যদি না একমাত্র ফেজ চেঞ্জ হয় তখনই আমরা বলতে পারবো যে সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলছে সেটা হচ্ছে এক্ষেত্রে দেখো এক্সপ্যানশন অকার্স উইথ দ্য অ্যাবজর্পশন অফ হিট, অর্থাৎ যদি সিস্টেমটা তাপকে গ্রহণ করে তখন কিন্তু এক্সপ্যানশন বা সেক্ষেত্রে প্রসারণ হবে, অর্থাৎ গ্যাসটার আয়তন বেড়ে যাবে। এবং যদি হিট ছেড়ে দেয় বা যদি হিট রিলিজ হয় সিস্টেমটির দ্বারা তাহলেই কিন্তু একমাত্র কম্প্রেশন বা সিস্টেমটা অর্থাৎ গ্যাসটা সংকুচিত হবে। বোঝা যাচ্ছে? এবং আরেকটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, দেখো আমরা অলরেডি এইখানটাতে অর্থাৎ থার্ড পয়েন্ট যেটা, এই পয়েন্টটাতে আমরা দেখে এসেছি যে ইন্টারনাল এনার্জি কী থাকে, এক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো যেহেতু ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট রয়েছে তাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এখান থেকে দেখো বলা হচ্ছে যে ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু ডেল কিউ, অর্থাৎ যে পরিমাণ কার্য সিস্টেমটি করেছে সেই কার্যের উৎসটা কি বা সেই কার্যটি করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তির উৎসটা কি না, উৎস হচ্ছে ওই সিস্টেমটাকে যে পরিমাণ তাপ দেওয়া হয়েছে বা সিস্টেমটা যে পরিমাণ তাপ অ্যাবজর্ব করেছে সেই তাপটাই হচ্ছে সিস্টেমটির কার্য করার উৎস। ঠিক আছে? এবং লাস্ট যে পয়েন্টটা বলছে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর লাস্ট যে পয়েন্টটা বলছে সেটা বলছে যে আমরা যে কোনো সমষ্ট প্রক্রিয়াকে বা বয়েলস ল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ আমরা যে কোনো আইসোথার্মাল প্রসেসকে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এখানে যে চারটে বা পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য পড়লাম সেইগুলোই কিন্তু তোমরা যদি তোমাদের বোর্ডের পরীক্ষাতে প্রশ্ন দেয় যে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ট প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু তোমরা অবশ্যই যে চারটে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেছি এক্ষেত্রে সেইগুলোকে লিখে আসবে। এটাও বলে রাখি যে এই চারটে পয়েন্ট থেকে ডাইরেক্ট প্রশ্ন না এসে তোমাদের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে এমসিকিউ ফর্মে। তো সেই কারণেই এর প্রত্যেকটা পয়েন্ট
ভালো করে বুঝে রাখা খুব জরুরি। তো চলো আমরা এর পরের টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে আগের দিনে ক্লাসের ওপর ভিত্তি করে দুটো প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা আগের দিনে ক্লাসটা করেছো তারা এই প্রশ্নগুলোকে করো, সলভ করো এবং তোমাদের নোটবুকে লিখে রাখো। একই সঙ্গে আমি বলে রাখি যে আমি এর উত্তরটা কিন্তু ভিডিওর শেষে দিয়ে দেবো। আমরা এর পরের টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস বা সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য কত হয় সেটা আমরা জানবো। দেখো অলরেডি আমরা দেখে এসেছিলাম যে যে কোনো গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে যদি কোনো একটা সিস্টেম জেনারেলি গ্যাস দিয়ে তৈরি হয় বা যদি সেখানে গ্যাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান তার মান কত হয়, মান হয় হচ্ছে তার প্রেশার ইন্টু তার ভলিউম। কিন্তু আমরা দেখব সেটা একটা এই ওয়ার্ক ডানটা ছিল হচ্ছে ফর আ জেনারেল প্রসেস, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক উল্লেখ করে দিইনি যে সেক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে কিনা বা সেই ক্ষেত্রে অন্যান্য কোনো প্যারামিটার কনস্ট্যান্ট থাকবে কিনা। তো আমরা এখন দেখব যে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ যদি তাপমাত্রার পরিবর্তন শূন্য হয়, সেই ক্ষেত্রে কি হয়। তো তার জন্য দেখো আমরা কি করছি, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরা যাক কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের প্রেশার হচ্ছে পি এবং ভলিউম হচ্ছে ভি। ঠিক আছে, যদি এটা হয় ধরা যাক যে সেই গ্যাসিয়াস সিস্টেমটাকে আমরা কি করছি, তাকে আমরা এক্সপ্যানশন করাচ্ছি, অর্থাৎ তার আয়তনটাকে বাড়াতে সাহায্য করছি। এবং ধরে নেওয়া যাক যে তার আয়তনটা ভি থেকে বৃদ্ধি পেয়ে ভি প্লাস ডেল ভি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তার আয়তনটা ডেল ভি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো যেখানে দেখো তোমাকে বলে দেওয়া রয়েছে যে ডেল ভি এই মানটা কিন্তু খুব স্মল বা খুব ছোট। যদি এটা হয় তাহলে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র বা আমরা আগেও দেখেছি আর কি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ভি হয়, যেক্ষেত্রে ভি মানে কি, ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তো তাই যদি এক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা হয় ডেল ভি, তাই আমরা বলতে পারবো যে এক্ষেত্রে আমার কতটা কৃতকার্য হয়েছে, সেটা হয়েছে পি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি। এবং যেহেতু এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা খুবই কম, সেই জন্য আমরা এখানে ধরে নিয়েছি যে ডেল ডাব্লিউ। আমরা আগেও দেখেছি আর কি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ভি হয়, যেক্ষেত্রে ভি মানে কি, ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তো তাই যদি এক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা হয় ডেল ভি, তাই আমরা বলতে পারবো যে এক্ষেত্রে আমার কতটা কৃতকার্য হয়েছে, সেটা হয়েছে পি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি। এবং যেহেতু এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা খুবই কম, সেই জন্য আমরা এখানে ধরে নিয়েছি যে ডেল ডাব্লিউ। এইবার দেখো কি বলছে যে যদি আমরা এরকমভাবে অর্থাৎ ডেল ডাব্লিউ পরিমাণ করে আমরা যদি অসংখ্যবার এর আয়তনটাকে বৃদ্ধি করি, ব্যাপারটাকে বোঝো। প্রথমে গ্যাসটার যে আয়তন ছিল, ধরা যাক যে এটা হচ্ছে একটা গ্যাস চেম্বার এবং গ্যাসটা এইটুকু অবস্থায় রয়েছে বা এইটুকু জায়গা দখল করে রেখেছে এবং এই অবস্থাতে ওর আয়তন হচ্ছে ভিআই। এইবার আমরা কি করছি, এই অবস্থাতে গ্যাসটাকে এক্সপ্যানশন করতে সাহায্য করছি এবং ধরা যাক যে গ্যাসটা এখন এই জায়গায় এসে পৌঁছেছে। ঠিক আছে, আগে ছিল এই জায়গাতে, এখনও এসে পৌঁছে গেছে এইখানটাতে। তো অর্থাৎ এই জায়গাটার মান কত, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ভিএফ, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। তো প্রথমে গ্যাসটা যে ভিআই থেকে ভিএফে গেছে, কি করে গেছে না, এটাকে আমরা কি করেছি, এর ভলিউমটাকে একবারে না বাড়িয়ে আমরা কিন্তু খুব ছোট ছোট স্টেপে আমরা কিন্তু ডেলভি পরিমাণে ভলিউমটাকে বাড়িয়ে, এখানে দেখো যে ডেলভি লেখা হয়েছে, সেই ডেলভি পরিমাণে প্রত্যেক ক্ষেত্রে ভলিউমকে বাড়িয়ে আমরা ভিআই ভলিউম থেকে ভিএফ ভলিউমে গেছি। যদি এটা হয় তাহলে আমরা যদি এখন কৃতকার্য বার করতে যাই, তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ডট ডিভি। ক্লিয়ার? দেখো এখানে বলেছে, এখানে যে ভিআই আর ভি টু বলেছে, ভি ওয়ান বা ভি টু বলেছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এরকম বলতে পারবো যে ভিআই আর এটা হচ্ছে ভিএফ, অর্থাৎ ভি ওয়ান হচ্ছে আমার এক্ষেত্রে ভিআই বা ইনিশিয়াল ভলিউম, আর ভি টু হচ্ছে এক্ষেত্রে ফাইনাল ভলিউম। এখন আমরা কি করছি, আমাদের এখানে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিভি এই সমীকরণটা আমরা পেয়েছি, আমরা সেই সমীকরণ থেকে ডাব্লুর মানটাকে বার করার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন থেকে আমরা পি এর মানটা ডাব্লু এই ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি এবং দেখো বসালে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, যে ডাব্লু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এনআর টি ডিভি বাই ভি। ঠিক আছে, এবং আলটিমেটলি যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তো আমরা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর মানটা কত হয়, এর মান হয় হচ্ছে এলএন এক্স। তো আমরা যদি এই ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশনটা করি, তাহলে দেখো এখান থেকে
ডাব্লু বা ওয়ার্কের মান আসছে হচ্ছে এনআরটি এলএন ভি2 বাই ভি1, যেটা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এর সাহায্যে কিন্তু আমাদের সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো এখানে আসে সেইগুলো এখান থেকে করতে হবে। অর্থাৎ সমস্ত প্রক্রিয়াতে কৃতকার্যের মান কত, না যেটা আমরা এক্ষুনি প্রুফ করলাম বা যেটা আমরা এক্ষুনি ডিরাইভ করলাম সেইটা। এখন কি করা হয়, আচ্ছা এখানে এন মানে কি, এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস, এটা অলরেডি জানা আছে আমাদের। এবং এই ক্ষেত্রে কি করা হয় দেখো, আমরা এলএনের জায়গাতে লগ লিখতে পারি। তো বেসিক্যালি এলএন আর লগের মধ্যে অনেক, যে এলএনের ক্ষেত্রে যে বেস হয় সেই বেসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা ই, আর লগের ক্ষেত্রে বেস নেওয়া হয় 10। তো এটাই হচ্ছে পার্থক্য। যদি তোমরা এই সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি এর ওপরে একটা ভিডিও বানাবো। এখন যদি আমরা এলএনের জায়গাতে এটাকে লগ দিয়ে রিপ্লেস করি তাহলে মনে রাখবে আমাকে 2.303 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, দেখো সেটাই করা হয়েছে এখানে, যে আমরা এটাকে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং তার বদলে আমরা কি করেছি না, আমরা এখানে লগ লিখেছি, লগ ভি2 বাই ভি1। কেন এটাকে আমরা এলএন থাকা সত্ত্বেও আমরা এটাকে লগ নিলাম, তার কারণটা হচ্ছে যে লগ সিস্টেমটাতে অঙ্কগুলো করা কিছুটা ইজি এলএন সিস্টেমের থেকে, তো সেই কারণে এটাকে আমরা লগে কনভার্ট করে নিই। তবে তোমরা যখন অঙ্ক করতে যাবে তখন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে কিংবা তোমাদেরকে এটা ইউজ করতে হবে। তোমাদের অঙ্ক করতে গিয়ে যেটা মাথায় আসে বা যেটা তোমাদের কাছে ব্যবহার করা সহজ বলে মনে হবে তোমরা কিন্তু সেটাকে ইউজ করতে পারো, এমন নয় যে তোমাকে অলওয়েজ এটাকেই ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর দেখো লাস্টে কি করা হয়েছে, আমরা তো এটাকে কৃতকার্যের মানটাকে বার করে নিয়েছি, কিন্তু এখানে যে ভি2 আর ভি1 টার্মটা রয়েছে সেটাকে আমরা দেখো রিপ্লেস করছি পি1 বাই পি2 দিয়ে। কোত্থেকে পেলাম, আমরা জানি যে যে কোনো সমষ্টি প্রক্রিয়াকে আমরা বয়েলস ল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাই যদি আমরা এরকম লিখি যে পি1 ভি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2, যেক্ষেত্রে পি1টা কি না, এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার, ভি1টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম অর্থাৎ প্রাথমিক আয়তন প্রাথমিক চাপ, এবং পি2 হচ্ছে অন্তিম চাপ আর ভি2 হচ্ছে অন্তিম আয়তন। তো সেখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে ভি2 বাই ভি1 এর মানটা কত বেরোচ্ছে না পি1 বাই পি2, এবং সেখান থেকেই কিন্তু আমরা এটাকে রিপ্লেস করে দিলাম, যেখান থেকে আমরা প্রেশারের টার্মে ওয়ার্ক ডানের মান পেয়ে যাচ্ছি বা প্রেশারের টার্মে আমরা কৃতকার্যের মানটাকে পেয়ে যাচ্ছি। তো আবার আমি বলে দিচ্ছি যে এইটা ব্যাপারটা প্রুফ করা বা ব্যাপারটাকে ডিরাইভ করা ইজি হলেও এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্টই এই এত বড় একটা রাশিমালাকে মনে রাখতে পারে না, বাট তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের কিন্তু এটাকে মুখস্থ করে ফেলতে হবে। তার কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের বোর্ডের পরীক্ষাতেই কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়, তোমাকে কিন্তু এটার উল্লেখ করে দেবে না। তো সেই কারণেই তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আজকে যে টপিকটা পড়লাম তার উপরই বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। যার মধ্যে দেখো প্রথম প্রশ্ন বলছে যে স্পেসিফিক হিট অফ এ গ্যাস ইন অ্যান আইসোথার্মাল প্রসেস কি হয়, অর্থাৎ কোনো একটা গ্যাসের যে আপেক্ষিক তাপ হয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা কত হয়। তো এই প্রশ্নের উত্তরটা করার আগে আমি তো বলবো তোমরা এই ভিডিওটাকে পজ করো এবং পজ করে প্রথমে নিজে ট্রাই করো, তারপর আমার উত্তরের সঙ্গে মেলাও। তো দেখো আমরা জানি যে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ এর ডেফিনেশনটা কি না, ডেফিনেশনটা হচ্ছে হিট বাই মাস ইন্টু টেম্পারেচার। আমরা এটা কোত্থেকে পেলাম হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এমএসটি এই ইকুয়েশন থেকে। তো যদি আমরা এটাকে দেখি তাহলে আমরা ধরে নিচ্ছি যে মাসটা হচ্ছে ইউনিট মাস, অর্থাৎ এক্ষেত্রে এম এর মান হচ্ছে 1। যদি এম এর মান 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি যে এইচ বাই টি। আমরা এখানে কি ধরে নিয়েছি মাসটা হচ্ছে 1। আচ্ছা এখানে টি মানে কি, টি মানে হচ্ছে টেম্পারেচার, এবং এক্ষেত্রে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে হিট। অর্থাৎ কোনো একটা সিস্টেম যে পরিমাণ তাপ নিয়েছে এবং সেই তাপ নেওয়ার ফলে তার যে তাপমাত্রার বৃদ্ধি হয়েছে টি, তাদের অনুপাতকেই আমরা বলবো যে ওই সিস্টেমটার আপেক্ষিক তাপ। কোন ক্ষেত্রে না, যখন আমরা ধরে নিয়েছি যে এম ইজ ইকুয়াল টু 1। কিন্তু দেখো মুশকিলটা হচ্ছে কি, ফর অ্যান আইসোথার্মাল প্রসেস বা সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কত হয়, অর্থাৎ এখানে টি এর মানটা কত হবে, 0 হবে। কারণ আমরা জানি যে কোনো একটা সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। তাই আমরা এই যে ইকুয়েশনটা যদি সেখানে এস ইজ ইকুয়াল টু এইচ বাই 0 করি, দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এস এর মান কত না, এস এর মান হচ্ছে ইনফিনিটি অর্থাৎ অসীম। তাহলে বোঝা গেল যে উত্তরটা কি হবে,
কেন হবে? তো এই প্রশ্নটা কিন্তু কনসেপচুয়াল এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো যাওয়া যাক সেকেন্ড প্রশ্নে। দেখো এখানে কিন্তু তোমাকে একটা প্রপার একটা অঙ্ক তোমাকে করতে বলেছে। কি বার করতে বলেছে এখানটাতে? তোমাকে এখানে মোল নাম্বার দিয়ে দিয়েছে গ্যাসটার ক্ষেত্রে এবং তোমাকে গ্যাসটার টেম্পারেচার দিয়ে দিয়েছে। একই সঙ্গে তোমাকে বলেছে যে এটা আইসোথার্মালি এক্সপ্যান্ড করছে ইনিশিয়াল ভলিউম অফ 2L থেকে 6L এ, অর্থাৎ এখানে 2 লিটার থেকে 6 লিটার তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তোমাকে প্রথমে বার করতে বলেছে যে তাহলে এই গ্যাসটা কতটা পরিমাণ কৃতকার্য করছে বা ওয়ার্ক ডান করছে। তো চলো করা যাক। তো আমরা প্রথমে এর অ্যান্সার করব। দেখো আমাকে ফার্স্টে আমি লিখে ফেলি যে কী কী দিয়েছে। আমাকে এখানে দিয়েছে এন এর মান অর্থাৎ মোল নাম্বার কত দিয়েছে আমাকে এখানে 0.5। তো তাহলে আমরা জানি যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্যের মান কত হয় না, হয় হচ্ছে nRT ln V2 বাই V1, যেক্ষেত্রে V2টা কি, V2 হচ্ছে ওর অন্তিম আয়তন বা ফাইনাল ভলিউম এবং V1 হচ্ছে, আমি এখানে একবার লিখে দিচ্ছি এক্ষেত্রে যে V2টা কি, V2 হচ্ছে ওর ফাইনাল ভলিউম, সরি, এবং V1 হচ্ছে ওর ইনিশিয়াল ভলিউম। তো যদি আমরা এখানে এবার মানগুলোকে বসিয়ে দিই, আচ্ছা এখানে টি এর মান কত? দেখো টি এর মান পেয়েছিলাম আমরা, যে লেখাই আছে এখানে 300 কেলভিন। আর তোমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল ইন্টু কেলভিন, ঠিক আছে। তো যদি আমরা মানগুলোকে এখন বসিয়ে দিই, আমরা এখানে এনআরটি এখানটা আমরা করি, তাহলে দেখো আমরা এখান থেকে কী পাচ্ছি যে এন এর মান হচ্ছে 0.5, আচ্ছা আর এর মান কত 8.31, ওকে, টি এর মান কত 300, এবং এখানে এলএন V2 বাই V1 এটা করলে কত পাচ্ছি না 6/2। তো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তো তোমরা এটাকে ক্যালকুলেটর অবশ্যই হিসাব করে নিও। আমি এখানে এটাকে একবারে মানটা লিখে দিচ্ছি এবং যে মানটা হচ্ছে 1369 জুল বা 1.369 কিলো জুল। ওকে, চলো যাওয়া যাক প্রশ্ন বিতে। তাহলে আমাদের এখানে মানটা কত বেরোলো না 1.369 কিলো জুল। তো দেখো কি বলেছে সেকেন্ড প্রশ্নতে, যে এস্টিমেট দ্য হিট অ্যাডেড টু দ্য গ্যাস, অর্থাৎ এক্ষেত্রে গ্যাসীয় সিস্টেমটাতে কত পরিমাণ হিট দেওয়া হয়েছিল। তো আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি হয় না, এক্ষেত্রে ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু ডেল কিউ হয়, ডেল কিউ হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এক্ষেত্রে ডেল ইউ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তো যদি আমরা এটাকে কাজে লাগাই তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে ডাব্লুর মানটা বার করেছি, অর্থাৎ আমরা এখান থেকে কতটা পরিমাণ কার্য করা হয়েছে তার মানটাকে বার করেছি। তো তাহলে সেক্ষেত্রে তাপের মানটা কত হবে বা হিটের মানটা কত হবে না, এর মান হবে হচ্ছে যে সেম, অর্থাৎ 1.369 কিলো জুল। আশা করি এটা বোঝা গেল। ওকে, প্রশ্ন সিতে কি বলছে না, এক্ষেত্রে বলছে যে গ্যাসটার ফাইনাল প্রেশার কত হবে। দেখো এই প্রশ্নটা একটুখানি ট্রিকি, কেন? তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ডাইরেক্ট প্রেশার বার করার কোনো ফর্মুলা জানা নেই। তার জন্য আমরা কি করব, আমরা এক্ষেত্রে বয়েলস ল কাজে লাগাবো। আমরা জানি যে P1V1 ইজ ইকুয়াল টু P2V2 হয়, যেক্ষেত্রে P1 হচ্ছে ইনিশিয়াল প্রেশার, V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম এবং P2 হচ্ছে ফাইনাল প্রেশার এবং V2 হচ্ছে ফাইনাল ভলিউম। তো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী P1V1 বা P2V2 ইজ ইকুয়াল টু কত হবে না, এটা হবে হচ্ছে nRT, ঠিক আছে। অর্থাৎ ইন জেনারেল কি হয়, ইন জেনারেল PV ইজ ইকুয়াল টু nRT হয়। তো আমরা এটাকেই লিখছি যে P1V1 ইজ ইকুয়াল টু nRT হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে এরকম বলতে পারবো যে P1V1 ইজ ইকুয়াল টু nRT হবে এবং একই সঙ্গে P2V2 ইজ ইকুয়াল টু সেম হবে, অর্থাৎ nRT হবে। তো সেই কারণেই আমরা এখানে এটাকে লিখছি যে P1V1 ইজ ইকুয়াল টু P2V2 ইজ ইকুয়াল টু nRT। তো আমরা কি করব এখন, এই শুধু পার্টটুকুকে কাজে লাগাবো, কারণ আমাদের এখানে দেখো ইনিশিয়াল প্রেশার চাইনি, আমাদের এখানে ফাইনাল প্রেশার বার করতে বলেছে। তো সেই কারণে আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো, অর্থাৎ P2V2 ইজ ইকুয়াল টু nRT। তো চলো তাহলে আমরা এখানে এর মানগুলোকে বসিয়ে দিই। তো V2 বা ফাইনাল ভলিউম এর মানটা কত না, এর মানটা হচ্ছে 6 লিটার। তাহলে আমরা এখানে লিখবো 6 ইন্টু 10⁻³ এটাকে জাস্ট আমরা মিটার কিউব ইউনিটে কনভার্ট করলাম এবং এক্ষেত্রে বাকি মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিই। বাকি মানগুলো কত না 0.5 ইন্টু আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি এর মান হচ্ছে 300।
তো যদি তুমি এখান থেকে এইবারে P2 এর মানটাকে ক্যালকুলেট করে ফেলো, তাহলে এখান থেকে পাওয়া যায় যে 207.75 কিলো পাস্কাল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কাছে উত্তর, অর্থাৎ আমার কাছে ফাইনাল প্রেশার কত বেরোলো, না বেরোলো হচ্ছে 207.75 কিলো পাস্কাল। তো এইখানে এরকম যে প্রশ্নগুলো আমরা এখানে প্র্যাকটিস করলাম, বিশেষ করে এই লাস্ট প্রশ্নটা অর্থাৎ এই প্রশ্নটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বোর্ডের পরীক্ষাতে কিন্তু এরকম একটা প্রশ্ন দেবেই। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে নেগেটিভ। তার কারণ হচ্ছে এটাই যে এক্ষেত্রে এই প্রসেসটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস। এটা কিন্তু নেগেটিভ ওয়ার্কডানকে রিপ্রেজেন্ট করছে এবং এটা কিন্তু পজিটিভ ওয়ার্কডানকে রিপ্রেজেন্ট করছে, এবং যেহেতু এর এরিয়াটা বেশি তাই নেগেটিভ ওয়ার্কডানের মান বেশি হবে পজিটিভ ওয়ার্কডানের থেকে, এবং নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হবে। আচ্ছা, এবার আসি 2 নম্বর প্রশ্নের উত্তরে। তো এর উত্তরটা আমি বলে দিচ্ছি কত হবে। এটা হচ্ছে অপশন 3 কারেক্ট হবে এক্ষেত্রে। আর যারা এর উত্তরটা কি করে বার করতে হয় জানতে চাও, কারণ এর উত্তরটা এক্সপ্লেনেশন করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই যারা এর উত্তরটা কি করে বার করতে জানতে চাও তাদেরকে আমি বলবো যে তোমরা আগের দিনের ক্লাসটায় আমি সাইক্লিক প্রসেসটা পড়িয়েছিলাম যে লেকচারটাতে, তোমরা সেখানে চলে যাও, সেখানে তোমরা কিন্তু এর উত্তর পেয়ে যাবে। আমি ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। আজকের মতো এইটুকু।